মা, তুমি কতটুকু পড়াশোনা করেছো? মা, তোমার কয় ভাই বোন? মা, তোমার বাবা কি করতেন? মা, তোমার গ্রামের বাড়ি কোথায়? তোমার মায়ের দেখাশোনা কে করতেন? তোমার এই ওই হ্যান ত্যান। বিরক্ত হয়ে যায় শ্রেয়া। কাজ করবে নাকি গল্প? এটা গল্পও না, 1 ঘন্টা ধরে প্রশ্ন করে যাচ্ছে, সাথে করে আবার আফসোস। আরে বাপ মরা মেয়েটা, এই ওই হ্যান ত্যান। শ্রেয়া কিচ্ছু বলল না, মুখে একটা হাসি ঝুলিয়ে রেখেছে। এর ভেতর ওখানে আসলো শিহাব। মাকে কিছু বলবে তার আগে শ্রেয়াকে দেখে বলল, ভালো আছেন? মা কি কম ছিল যে একজন ছেলে হাজির? মনের কথা মনে রইল, মুখে বলল, হ্যাঁ ভালো। আপনি কেমন আছেন? কি ভালো? দোকানে কোনো অসুবিধা নেই তো? কেন রে, টিনের বদলে কি এখন পাকা ছাদ বানিয়ে দিবি? জি, কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক। শিহাব আর শ্রেয়ার কথা মনোযোগ দিয়ে শুনছিল শিহাবের মা। তার কাছে ভালোই লাগছিল। এর ভেতর শিহাব তার মাকে বলল, মা, আমি অফিসে যাচ্ছি, তুমি চাবি নাও। ঠিক আছে বাবা, যা, সাবধানে যাস। ঠিক আছে। বলে বাইক স্টার্ট দিল। এর কিছুক্ষণ পর মহিলাটা চলে গেল। দুপুর 12টার দিকে শ্রেয়া কেক ডিজাইন করতে বসে। এমন সময় পেছন থেকে মিমি এসে জড়িয়ে ধরে, বলে, আন্টি, আমি তোমাকে অনেক মিস করেছি। আমিও বেবি। আমি স্কুল থেকে বাসায় যাচ্ছিলাম, তোমার সাথে দেখা করতে এসেছি। আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসবো। খুব ভালো করেছো, আমি খুব 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 খুশি হয়েছি। মিমির জন্য একটা ছোট্ট মিনি কেক বানিয়ে দিল শ্রেয়া। তারপর গল্প করতে শুরু করলো। দেখতে দেখতে কেটে গেল 2টা মাস। এই 2 মাসে শ্রেয়া অনেক উন্নতি করেছে। এলাকার আশপাশ থেকেও অনলাইন থেকে ভালোই অর্ডার পায় সে। আল্লাহর রহমতে কোনো কমতি নেই তার, এটা লোকের ভাষ্য মতে। হ্যাঁ, টাকা পয়সা বা থাকার অভাব না থাকলেও একটা অভাব তার আছে, আর তা হলো ভালোবাসার। সে এখনো যে ভালোবাসে তার রনিকে। আজ রনিকে এক পলক দেখার জন্য হাজতে গেল শ্রেয়া। আড়ালে দাঁড়িয়ে এক পলক তাকিয়ে ছিল রনির দিকে। চোখ মুখের কি বিশ্রী অবস্থা, হাজতের পোশাক পরা আছে। সকালে এসেছে রনিকে দেখতে। রনিকে দেওয়া হয়েছে একটা রুটি আর একটু সবজি, দেখে বোঝাই যাচ্ছে খেতে কষ্ট হচ্ছে। শ্রেয়া তাকে সকালে ভিন্ন ধরনের খাবার বানিয়ে দিত। রাজ ভেবেই ওখানে হু হু করে কেঁদে দিল। রনি দেখতে পেল না শ্রেয়াকে। আধা ঘন্টার মতন থেকে দোকানে ফিরে আসে শ্রেয়া। কাজে মন দিতে পারছে না, কান্না আসছে তার। ওর পাশে শ্রেয়ার মাথায় হাত বুলিয়ে বলে, রনিকে দেখিয়েছিলি? হুম। কেন চাস বলতো? ও তো তোর ভেতরে আসক্ত ছিলই না, ও ছিল পরনারীতে আসক্ত। প্রেমিক পুরুষ নোংরা হতে পারে, তার থেকে দূরে থাকা যায়, কিন্তু তাকে মনের গহীন থেকে বিচ্ছেদ করা যায় না। 3 বছরের ভালোবাসা আমার, 1.5 বছরের সংসার, কি করে ভুলি তাকে? কাউকে ভুলতে না পারা অন্যায় নয়, কিন্তু তার প্রতি দুর্বল হয়ে ভেঙে পড়া অন্যায়। আপনি তাতে মত্ত হতেই পারেন, কিন্তু তার জন্য জীবন শেষ করে দেওয়ার মতো ভুল না। আপনার জীবনের মূল্য আপনাকেই দিতে হবে। আপনার সুখ আপনাকেই খুঁজতে হবে। আপনার দুঃখ আপনাকেই মেটাতে হবে। আশেপাশের মানুষ শুধু হাতিয়ার, তাছাড়া আর কিছুই না। পেছন থেকে বলল ফারাজ। ফারাজ আর মিমিকে দেখে শ্রেয়া চোখের পানি মুছিয়ে নিল। মিমিকে জড়িয়ে ধরল শ্রেয়া, বলল, কেমন আছো তুমি? আমি ভালো, আবার একটু খারাপ আছি। কেন? পাপা আজ চলে যাবে হংকং। মাত্র তো 2 মাসের জন্য, যেখানে আমার কথা ছিল 6 মাসে। পাপা খালি এদেশ ওদেশ করে। আচ্ছা মামুনি, হংকং থেকে এসে তোমাকে নিয়ে ঘুরতে যাব, ঠিক আছে? ওকে। আমার প্রিন্সেস আপনার আমানতে রেখে যাচ্ছি মিস শ্রেয়া। আমি জানি না কেন ও আপনার কাছে সেফ ফিল করে। যেহেতু মেয়েটার উপর দিয়ে অনেক কিছু গিয়েছে, তাই ওর আবদার ফেলতে পারিনি। মিমির যখন ইচ্ছা আমার কাছে আসবে, আমার এতে আপত্তি নেই। মিমি থাকলে আমার আরও বেশি ভালো লাগে, একাকিত্ব দূর হয়। খুব ভালো হয়েছে মিমি এসেছে। 2 মাস রাখতে পারবেন? হ্যাঁ, খুব ভালো মতো, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। ওকে, তাহলে তো আর কথাই নেই। জি। এর ভেতর মিমি বলল, আন্টি চলো এয়ারপোর্ট যাব পাপাকে টাটা দিতে। যেতে না চাইলেও মিমির জোর করাতে যেতে হলো শ্রেয়ার। অর্পাকে দোকানে বসিয়ে রেখেছে। দোকানে এছাড়াও 2জন হেল্পিং হ্যান্ড আছে। শিহাবের মা একজন মহিলা আর 2জন ছেলে জোগাড় করে দিয়েছে। মহিলাটা কেকের জন্য হেল্প করে, ছেলে 2জন কুরিয়ারের কাজ করে। এয়ারপোর্টে যাওয়ার সময় ফারাজ আর ড্রাইভার ফ্রন্ট সিটে বসে।
শ্রেয়া আর মিমি ব্যাক সিটে। মিমি হাত ঘুরিয়ে ঘুরিয়ে অনেক কিছু বলছে শ্রেয়াকে। প্রকৃতিগুলো উপভোগ করছে শ্রেয়া। আজ প্রথমবার সে এয়ারপোর্ট যাবে। এর আগে যাওয়ার কোনো উপায় ছিল না, তাই আজ প্রথম তার জীবনে সরাসরি প্লেন দেখা হবে। ফারাজ মিমিকে বোঝাচ্ছে, আন্টিকে বেশি জ্বালানো যাবে না, ঠিক মতো খাওয়া দাওয়া করবে। রিমলি নেই, তুমি কিন্তু গোসল খাওয়া দাওয়া সময় মতো করবে। আমি মিস শ্রেয়াকে কল দেব তোমার সাথে কথা বলার জন্য। আর মিস শ্রেয়া, মিম কিন্তু খুব ফোন পাগল, ফোনে কার্টুন দেখে প্রচুর। আপনি ইমোশন হয়ে ওকে ফোন দিবেন না। শ্রেয়া হেসে দেয়। মিমি বলে, আমি তো একটুখানি ফোন দেখি, বেশি তো দেখি না। মিমির কথা শুনে অট্ট হাসি দেয় শ্রেয়া। ফ্রন্ট সিটে আয়নায় এটা দেখে ফারাজ। এক দৃষ্টিতে তাকিয়েছিল শ্রেয়ার হাসির দিকে। সে নিজেও ঠোঁট প্রসারিত করে হাসে। তারপর জানালার দিকে তাকিয়ে প্রকৃতি দেখে। এয়ারপোর্টে পৌঁছালো তারা। ফারাজ আবারও সব কিছু বুঝিয়ে দিচ্ছে শ্রেয়া ও মিমিকে। যতই বিশ্বস্ত হোক, সে তো বাবা, দূরে যাওয়া তার জন্য এমার্জেন্সি, কিছু কাজ তো তার কমপ্লিট করতেই হবে। শ্রেয়া মন দিয়ে শুনছে। মিমি জিহ্বা ভেঙিয়ে দেয়। তাই দেখে শ্রেয়ার হাসি যেন থামেই না। কি দুষ্টু বাচ্চা মেয়ে। বাবা টেনশন করে আর মেয়ে চিল মুডে। অবশেষে এয়ারপোর্টে ঢুকে বিদায় নিল ফারাজ। দূর থেকে টাটা জানালো। শ্রেয়াকে ইশারা করে বুঝলো পৌঁছে কল দেবে। দুই চোখ বন্ধ করে শ্রেয়া আশ্বাস দিল সে দেখে রাখবে মিমিকে। ফারাজ যাওয়ার পর মিমির মনটা খারাপ লাগছে। প্রতিবারই এমন হয়, কি আর করার, বাবাকে যেতেই হবে, এটা মিমি বোঝে। না যেতে উপায় নেই, বাবার যে বিজনেস এটা তো বাইরের সাথে যুক্ত। শ্রেয়া বুঝলো মিমির মন খারাপ, তাই সে মিমিকে নিয়ে পার্কে ঢুকলো। পার্কে এসে খেলাধুলো করলো শ্রেয়া আর মিমি। আনন্দ শেষ করে দোকানে ফিরল তারা। দোকানে এসে সবাই আনন্দের সাথে কাজ করছে, গান গেয়ে গেয়ে রান্না। মিমি কিছু না পারলেও এটা ওটা এগিয়ে দেয়। শ্রেয়া বারণ করে কিন্তু সে শুনেই না। রাতের বেলা শ্রেয়া আর মিমি একসাথে ফ্ল্যাটে রান্না বান্না করে ভাত খায়। মিমিকে খাইয়ে দেয় শ্রেয়া। মিমি কিছু পুতুল নিয়ে আসে, ওগুলো নিয়ে খেলা করে আর খায়। শ্রেয়ার মনে হলো আজ যদি রনি এমনটা না করতো তাহলে তাদেরও ফুটফুট একটা বাচ্চা হতো। আর এই মিমি মেয়েটা হয়তো মায়ের আদর ভালোবাসা পেত। ভেবেই দীর্ঘশ্বাস ত্যাগ করলো। এটা যে নিয়তি তার, মানতে হবে এগুলো। খাওয়া দাওয়া শেষে ঘুমের প্রিপারেশন নিচ্ছে শ্রেয়া আর মিমি। মিমি ব্রাশ করছে, শ্রেয়া বিছানা ঝাড়ছে। ঘুমানোর আগে ব্রাশ করতে হয়, এটা মিমিকে তার পাপা শিখিয়েছে। শ্রেয়ার খুব মজা লাগে যখন মিমি এসব কথা গুটি গুটি সুরে বলে। সব কাজ শেষ, এবার তারা ঘুম দেবে। মিমি তার এক পাশে বড় একটা পুতুল রাখলো। পুতুলটা পাশে নিলেও জড়িয়ে ধরলো শ্রেয়াকে। বলতে লাগলো, তোমার কোলে ঘুমাবো আন্টি? আচ্ছা ঘুমাও। মিমিকে কোলে নিয়ে অদ্ভুত এক শান্তি পায় শ্রেয়া, মিমিও তাই। ওভাবেই ঘুমিয়ে গেল তারা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো শ্রেয়ার ফোনে মিস কল এসেছে। ফারাজ করেছে কল, রিসিভ করতে পারেনি শ্রেয়া। মেসেজ আসে, আমি পৌঁছে গেছি। শ্রেয়া কল দিল, সাথে সাথে রিসিভ করলো ফারাজ। ভালো আছেন শ্রেয়া? জি ভালো, আপনি? আমিও। মিম কি করছে? খাওয়া দাওয়া করলো মাত্র, স্কুলে যাবে বলে রেডি হচ্ছে। জ্বালিয়েছি কি আপনাকে? একদমই না, অনেক ভালো। আচ্ছা, ওকে কি এখন দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। বলেই ফোন দিয়ে দিল মিমিকে। শ্রেয়া মিমিকে ডেকে ফোনটা মিমির কাছে দিয়ে বলল, তোমার পাপা। মিমি ফোন নিয়ে কথা বলল। হ্যালো পাপা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো মা? আমি খুব ভালো আছি, আন্টি আমাকে খুব ভালোবাসে। তাই? বাবাকে মিস করো? কিছুটা ভাবুক সুরে মিমি বলল, তুমি তো কাল গিয়েছো, এর উপর আন্টি আর আমি এত ব্যস্ত ছিলাম যে মিস করার সময়ই পাইনি। হেসে দেয় শ্রেয়া। মিমির কথা বলার ধরন দেখলে ওর খুব হাসি পায়। ফোনের ওপাশ থেকে ফারাজও হেসে দেয়, বলে, আচ্ছা মা, আন্টিকে বেশি জ্বালাতন করো না, নিজের যত্ন নেবে। আর হ্যাঁ, পাপা মিস ইউ। বাই বাই। বাই। ফোন কাটার পর ফারাজ এটুকু ভেবে শান্তি পায় যে তার মেয়ে হাসি খুশি আছে। এমনি মিমি সেফ থাকবে এটা ফারাজ শিওর। সে তো যাওয়ার আগে ওই এলাকায় নিজের 2টা কর্মী রেখে এসেছে।
শ্রেয়ার মিমির অগোচরে। শ্রেয়া মিমি কোথায় যায়, কি কি করে, সবকিছুর খবর ফারাজকে দেবে তারা। সরাসরি কর্মী রাখেনি কারণ শ্রেয়া কষ্ট পাবে, আর মিমিও মেনে নিতে পারবে না। মেয়ের সুখের জন্য ফারাজ সব কিছু করতে পারে। মিমিকে নিয়ে শ্রেয়া স্কুলে গেল। আজ মিমির সাথে অন্য মহিলাকে দেখলো বাচ্চারা। তারা তো রিমলি আর ফারাজকে দেখে অভ্যস্ত। রিমলি যে মিমির কেয়ারটেকার এটা সবাই জানে, কিন্তু শ্রেয়াকে দেখে সবাই ভেবেছে মিমির মা। মিমির এক বান্ধবীর মা বলে উঠলেন, এদিকে মিমি, তোমার মা? মিমি কিছু বলল না, মনটা খারাপ হয়ে গেল তার। শ্রেয়া দেখলো এটা, সেও থতমত হয়ে পড়ে। এদের কথার ভাবগতিতে এটাই বোঝা যায় অহন একটা দিনের জন্য মিমির স্কুলে আসেনি। কেমন মা আল্লাহই জানেন। মেয়ের স্কুলে আসে না, মেয়েকে খাইয়ে দিত না, যত্ন করতো না, স্বামীর সময় নিয়ে যত অভিযোগ। অথচ সেই স্বামীর যখন অর্থ কম ছিল তখন তার চাহিদা বেশি। এসব ভাবনার মাঝে মিমি বলে, কেমন হলো সারপ্রাইজ? অনেক সুন্দর মিমি আন্টি, দেখতে খুব সুন্দর। শ্রেয়া অবাক হলো। মিমি বলল না কেন সত্যিটা। লোকজনের সামনে মিমিকে মিথ্যাবাদী বানানো যাবে না, বাসায় গিয়ে ভালোভাবে জানতে হবে। তাই সে চুপ আছে। এর ভেতরে একজন গার্জিয়ান বলল, একটা কথা বলি, কিছু মনে করবেন না। বাচ্চার প্রতি দায়িত্বশীল হন। স্কুল ওকেশনে বাচ্চাদের মায়েদের দরকার হয়। আপনি মা হয়ে সন্তানকে একা পাঠাতেন, আর মিমি বাচ্চাদের ভেতরে এক কোণায় মিটিমিটি কান্না করত। আমরা কান্নার কারণ জিজ্ঞাসা করলে বলতো, মমিকে মিস করছি, সে ব্যস্ত খুব, আমাকে সময় দেয় না, আমার সাথে খেলে না। এমন করলে তো বাচ্চার এফেক্ট পড়বে। মা না থেকে যদি এমন জীবন কাটায় তাও এক কথা, কিন্তু মা থাকতে যদি এমনভাবে চলতে হয় তাহলে বাচ্চাটির উপর কি প্রভাব পড়ে বুঝতে পারছেন? ফ্রিতে কিছু বকা শুনল শ্রেয়া, যেগুলো অহনার শোনার কথা ছিল। শ্রেয়া তো এগুলো বুঝে, তাই তো আজ মিমিকে নিয়ে আসলো। কিন্তু শ্রেয়া এসেছিল মিমির মা না আন্টি হয়ে। এনারা তো আর তা জানে না। মিমির জন্য কষ্ট পেল শ্রেয়া। বাচ্চাটা কত কষ্ট পেয়েছে। 2 বছর ছিল এই স্কুলে, প্রত্যেক অকেশনে একা থেকেছে সে, মাকে খুঁজেছে। মিমি টাটা দিয়ে ক্লাসে চলে যায়। শ্রেয়া গার্জিয়ানদের বলল, আমি বুঝতে পেরেছি আপনাদের অভিযোগ। আসলে বাবা মা ছাড়া সন্তান ভালোভাবে লাইফ লিড করতে পারে না। আমি চেষ্টা করব মিস্টার ফারাজ, ফারাজ, আর আমি চেষ্টা করব মিমিকে সময় দেওয়ার। এরপর আরো অনেক কথাবার্তা হলো তাদের। শ্রেয়ার ব্যবহার অনেক ভালো লাগে তাদের। সাথে করে তারা জানতে পারে শ্রেয়া পেস্ট্রি হাউস চালায়। সবাই শ্রেয়ার থেকে দোকান ও পেজের ইনফরমেশন নিল। তারপর সবাই সবার কর্মস্থলে পৌঁছলো। শ্রেয়া দোকানে এসে কেক বানালো, মায়ের সাথে কিছু কথা বলল। সৃষ্টি বেগম আসবেন আর কিছু মাস পর। শ্রেয়া ভালো দেখে রুম পেলে নিয়ে নেবে, এবার মাকে তার কাছেই রাখবে। শ্রেয়ার মাও রাজি হলেন। কেক বানানোর পর কিছুক্ষণ রেস্ট করলো। মিমির স্কুল ছুটি হওয়ার 15 মিনিট আগে বের হলো। মিমিকে নিয়ে আগে দোকানে আসলো। ছোট ছোট কেকের থেকে 1 পিস দিয়ে নাস্তা করতে দিল। মিমির যেন এখন বেনিফিটই চলে। টিফিনে কেক, বাসায় কেক। মিমি কেক খুব ভালোবাসে। শ্রেয়া দিলে বিন্দু মাত্র না করে না। শ্রেয়া কেক দিলেও মিমির অন্যান্য খাবারে সচেতন। মেয়েটা কিছু ভালোবাসে, তাকে সেই জিনিস থেকে দূরে করতে পারবে না। তাই মিমির অন্যান্য খাবার কিভাবে কি খাবে তার একটা চার্ট করে রেখেছে। এই সবকিছু চোখ এড়ায় না মিমির। অর্পা এসেছে 1টার দিকে। রান্নাবান্না শেষ করতে দেরি হয় আজর। এসে দেখলো মিমি আর শ্রেয়া খুনসুটি করছে, আবার কাজও করছে। অর্পা আসার পর মিমি আর অর্পা খেলা করে। শ্রেয়া সব গুছিয়ে দোকান বন্ধ করার প্রস্তুতি নেয়। তারপর দুজনে ফ্ল্যাটে চলে আসে। শ্রেয়া মিমিকে গোসল করিয়ে দেয়, খাইয়ে দেয়, তারপর নিজের কোলে রেখে ঘুম পাড়িয়ে দেয়। দোকানের যে হেল্পিং হ্যান্ড আছে উনি দুপুরে খেয়ে দিয়েই চলে আসেন, তাই শ্রেয়ার তেমন কষ্ট হয় না। বিকালে ফারাজের কল আসে, দুজনের কথা হয়। তারপর শ্রেয়া মিমিকে জিজ্ঞেস করে, তুমি ওদের বলনি কেন যে আমি তোমার আন্টি? ওরা আবার হাসছো আমাকে নিয়ে। এর আগে ওরা অনেক খুঁজতো আমার মমিকে, কাউকে দেখাতে পারেনি। আর সবার মাম্মি আছে, আমার নেই। বলেই নিচে ঠোঁট বের করে কান্না করে দেয়। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, কান্না করতে হবে না, কিন্তু মিথ্যে কথা বলতে নেই মা, এতে গুনহা হয়। তুমি এরপর থেকে আর একটাও মিথ্যে কথা বলবে না, ঠিক আছে? প্রমিস? ওকে, প্রমিস।
বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে। মিমি মনে মনে ভাবে, মিথ্যা বললাম, গুনাহ হবে। তাহলে এই মিথ্যাকে সত্যি করতে হবে। ভেবে মুখের হাসি চওড়া হলো মিমির। আজ মিমির স্কুলে অনুষ্ঠান, সবাই মিলে যাবে শিশু পার্কে, সারাদিন ওখানেই থাকবে। ওয়েলফেয়ার করবে মিমি। এই বছর শেষ হলে প্রথম শ্রেণীতে ভর্তি হবে। কিন্ডারগার্টেনের সময় শেষ তার। পরীক্ষার সময়গুলো শ্রেয়া তাকে মনোযোগ সহকারে পড়িয়েছে। ফারাজ আসবে 2 দিন পর। দেখতে দেখতে সময় কিভাবে শেষ হলো কেউ বুঝতে পারল না। মিমিকে আজ শাড়ি পরিয়ে দিচ্ছে। বিদায় অনুষ্ঠানে ছোট ছোট মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরবে। ওদের নৃত্য অনুষ্ঠান আছে। মিমির মাথার চুলগুলো ঘাড় পর্যন্ত বড়, সামনে বব কাট। শাড়ির সাথে মিমিকে ছোট্ট খোপা করে গাছরা লাগিয়ে দেয়। দেখতে যেন মাশাআল্লাহ লাগছে। আজ শ্রেয়াকেও শাড়ি পরতে বলে মিমি। অনুষ্ঠানে মেয়েদের নিয়েই খেলা আছে, শুধু মা না, বাবাদেরও আলাদা খেলা আছে। শ্রেয়া প্রথমে খেলায় নাম দিতে চায়নি, কিন্তু পরে নাম দেয় মিমির জন্য। বাবা নেই এখানে, সে থাকলে মিমির কোনো এক গার্জিয়ান খেলতো। যেহেতু মিমি এখন তার কাছে, তাই তার দায়িত্ব অনেক। স্কুলে যাওয়ার আগে বাবার সাথে ভিডিও কলে কথা বলে নেয় মিমি। বাবাকে দেখাতে থাকে তার সাজসজ্জা। শ্রেয়া তখন মেকআপ বক্স ও অন্যান্য জিনিস গোছাচ্ছিল। মিমি ক্যামেরা ঘুরিয়ে শ্রেয়ার দিকে দেয়, বলে, পাপা দেখো, আন্টিকে কি সুন্দর লাগছে। এমনি সময় আন্টি সাজুগুজু করেই না, আজ করেছে। আমি বলেছি তাই। ভালো লাগছে পাপা। ফারাজ থতমত খেয়ে যায়। লজ্জা পায় শ্রেয়া। এইভাবে কেউ জিজ্ঞেস করে? কথা এড়িয়ে অন্যান্য কথা বলতে থাকে ফারাজ। তারপর বিদায় নেয়। মিমির স্কুলে মিমি নৃত্যে নাম দিয়েছে। শ্রেয়া বালিশ খেলা। মিমি খুব সুন্দরভাবে নাচ করলো। ফুলি ফুলি ঢুলি ঢুলি বাহি কি বা মৃদুবাই, এই গানে। এই নাচটা ওদের ব্যাচের মেয়েরা দলবদ্ধভাবে করেছে। শ্রেয়ার বালিশ খেলার সময় হয়েছে। সব মেয়েরা একসাথে। মিমি স্কুলে তাকে মাম্মাম বলে ডাকে। শ্রেয়া একটু একটু ভয়ের সাথে খেলতে থাকে। এখানে এত গার্জিয়ান, মিমি আশা নিয়ে আছে তার মাম্মাম জিতবে। শ্রেয়া খেলছে আর মিমি হাততালি দিয়ে বাহবা দিচ্ছে। শুধু মিমি একা না, সব বাচ্চারাই তাদের মায়েদের জন্য এমন করছে। খেলতে খেলতে শ্রেয়া দ্বিতীয় হলো। ও যে দ্বিতীয় হয়েছে এটাই ওর বিশ্বাস হচ্ছে না। হাত কাঁপছিল। এইভাবে পাবলিকলি কখনো খেলেনি। তারপরও আত্মবিশ্বাস ধরে রেখে খেলতে থাকে। মিমি খুব খুশি হয়। তার মাম্মাম দ্বিতীয় হলেও তো হয়েছে। এতগুলো মায়েদের ভেতর এই কয়দিনে শ্রেয়াকে সবাই বেস্ট মা উপাধি দিয়ে দিল। অথচ তারা জানেই না মিমির আসল মাকে। শুধুমাত্র মিমির স্কুলের প্রিন্সিপাল জানে বিষয়ে। তিনি খুব ভালো করেই চেনে মিমির বাবাকে। আর তিনি নিউজে দেখেছে ফারাজ সাহেবের বউ অহনার কীর্তি। তবে ফারাজ প্রিন্সিপালের সাথে আলাদা কথা বলে শিক্ষকদের এই বিষয়ে দমিয়ে রেখেছে। নিউজে ফারাজকে দেখানো হয় না, সাথে শ্রেয়াকেও দেখানো হয় শুধু অহনা আর রনিকে। এই সবই তো ফারাজ হ্যান্ডেল করেছিল। তার দুনিয়া, তার মিমি। মিমি এখন ছোট। মিমি যত বড় হবে লোকে বলবে, দেখো দেখো অমুক মায়ের মেয়ে। তাই ফারাজ নিজের বুদ্ধি দিয়ে এমন করে। স্কুলের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল মিমি আর শ্রেয়া। হঠাৎ ডিসেম্বরের বৃষ্টি শুরু হয়। মিমি এই বৃষ্টিতে ভিজতে যায়, শ্রেয়া না করে। কে শোনে কার কথা? মিমি দিল দৌড়। ভিজল কয়েক মিনিট। এমনি শীতকাল, তার উপর অসময়ের বৃষ্টি। মিমির জ্বর এসেছে আজ। সন্ধ্যা থেকে জ্বরে কাতরাচ্ছে মিমি। শ্রেয়া বাচ্চাদের জ্বরের ওষুধ খাইয়ে দেয়, জলপট্টি দেয়, ডক্টরের সাথে কথা বলে ইনস্ট্রাকশন ফলো করে। ফারাজকে ফোন দিয়ে বলে দেয়। দূর দেশ থেকে ফারাজের চিন্তা হচ্ছে মেয়ের জন্য, কিন্তু উপায় নেই। 2 দিন তাকে এখানে থাকতে হবে। মিমির জ্বরের তাপমাত্রা কমেছে, কিন্তু গা গরম আছে এখনো। শীত করছে খুব। শ্রেয়া মিমিকে কবুতরের স্যুপ বানিয়ে খাওয়ালো, গরম দুধ খাইয়ে দিল। তারপর মিমিকে জড়িয়ে ঘুমালো। মিমি জ্বরের ঘোরে বলছে, মাম্মা আমাকে ছেড়ে যাবে না। মাম্মি পচা, তাই চলে গেছে। তুমি যেও না, আমি একা হয়ে যাব। আই নিড ইউ মাম্মা, তুমি আমাকে ছেড়ে যাবে না। মিনমিন করে কথাগুলো বললেও কর্ণপাত হলো শ্রেয়ার। কষ্ট হলো ওর মিমির প্রতি। হে বয়সে কিনা
নিজের মাকে খারাপ বলছে। বাচ্চা মেয়ে মিমি, চোখের সামনে যা দেখলো অবুঝ মনে ওগুলোই দাগ কেটে দেয় তার। শুধু কি মিমি? মিমি জায়গায় শ্রেয়া বা ফারাজ হলেও এগুলোই ভাবতো। মায়েদের প্রতি তিক্ত অনুভূতি, এটা যেন একটা মায়ের মৃত্যুর সমান স্বাদ। কিন্তু অহনা কোথায়? সে মেয়ের কথা কি মনে পড়ে না তার? সকালবেলা মিমির জ্বর একদম ভ্যানিশ। জ্বর বেশি হলে গরম দুধ খেলে গায়ের ব্যথা কমে, প্লাস জ্বরও কমে যায়। তার সাথে তো ওষুধ ছিলই। সকালে উঠে মিমি ফারাজকে ভিডিও কল দেয়, বলতে থাকে, দেখো পাপা, আমি কত স্ট্রং, আমি একদিনেই সুস্থ হয়েছি। জ্বর আমার কাছে থাকতেই পারেনি, ঢিসুম ঢিসুম দিয়ে জ্বর তাড়িয়ে দিয়েছি। মিমির হাত পা ছুঁড়ে বলার স্টাইল দেখে শ্রেয়া হেসেই দেয়। ফারাজ বলে, তা তোমার আন্টি যে রাত জেগে কেন? তোমার ডিসেম্বর পাওয়ার বুঝি কম ছিল? জ্বরকে একা একা ডিসেম মারতে পারোনি? ওহো, আন্টি তো এন্টারটেইন করছিল। আমি যে জ্বরের সাথে ফাইট করতে পারি এটাই দেখছিল আন্টি। আচ্ছা মা, এবার রেস্ট করো, আর বৃষ্টিতে ভিজো না। পাপা পরশু আসবে। ওকে পাপা, বাই বাই। বাই। বাবা মেয়ের কথা শুনলে প্রচুর হাসি পায় শ্রেয়ার। এরা যেন কথা না, ফানি যুদ্ধ করে। আজ ফারাজ আসবে। দেখতে দেখতে শ্রেয়ার মুহূর্তগুলো কিভাবে শেষ হয়ে গেল বুঝলো না কেউ। একে তো শীতকাল, তার উপর ভালো মুহূর্ত। মিমি তৈরি হচ্ছে, সাথে তৈরি করছে শ্রেয়াকে। ফারাজ আসবে তাকে নিতে, এয়ারপোর্টে যাবে। মিমি খুব এক্সাইটেড, বাবাকে প্রথম সে এয়ারপোর্ট থেকে ওয়েলকাম করবে। মিমি আর শ্রেয়া পৌঁছলো প্লেন ল্যান্ড করার 10 মিনিট আগে। এসে দাঁড়িয়ে আছে সবার সামনে। শ্রেয়ার হাত মুষ্টি করে ধরে আছে। এখনই ছেড়ে দিলে মনে হয় হারিয়ে যাবে। প্লেন ল্যান্ড করেছে মাত্র। এক এক করে যাত্রী বের হতে লাগলো। কয়েকজনের পরই ফারাজ বের হলো। চোখে সানগ্লাস, শার্ট ইন করা, হাতা ফোল্ড করা, গায়ের কোট খুলে হাতে নেওয়া, আর বাম হাতে একটা লাগেজ। একদম পারফেক্ট ম্যান লাগলো ফারাজকে। 40 বছরের একজন সফল বিজনেসম্যান ফারাজ। দেখলে বোঝাই যায় না বয়স এত বেশি। মিমি হাততালি দিয়ে বলছে, মাই পাপা জেন্টলম্যান। শ্রেয়া মিমির আনন্দ দেখে খুশি হলো। ফারাজ দূর থেকে ওদের হাই আকারে হাত নাড়ালো। 3 জনের মুখে মিষ্টি হাসি। অতঃপর চেকিং এরিয়া পার করে সবাই এক জায়গায় এসে দাঁড়ালো। দীর্ঘ 2 মাস পর পাপাকে পেল মিমি। মিমি সাথে সাথে জড়িয়ে ধরলো ফারাজকে। ফারাজ মিমিকে কোলে নিল, কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা। না, নেই। তারপর শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, ভালো আছেন আপনি? জি ভালো, আপনি? এতদিন ভালো থাকলেও টেনশনে ছিলাম, এখন সম্পূর্ণ ভালো আছি। মিচকি হাসলো শ্রেয়া। মেয়েকে পেয়ে বাবা যেন আজ খুব খুশি। এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো তারা। সকাল থেকে না খাওয়া মিমি। মিমির একটাই কথা, পাপা আসবে তারপর খাবো। 3 জন একসাথে। তাই বাধ্য হয়ে সকালে শুধু ওটস খাওয়ায় মিমিকে, তাও জোর করে। এখন দুপুর, না খেলে মেয়েটা দুর্বল হবে। মিমি খায়নি বলে শ্রেয়াও খায়নি। এসব কিছু শ্রেয়া ফারাজকে এসএমএসে জানিয়ে দেয়। রেস্টুরেন্টে বসে আছে 3 জন। এক পাশে শ্রেয়া আর মিমি, আরেক পাশে ফারাজ। খাবারের অর্ডার দেওয়া হয়েছে। এর ভেতর মিমি বলল, জানো আন্টি, আমার না পাসপোর্ট হয়েছে। আমি আর পাপা কয়েকদিন পর ইন্ডিয়া যাব। আমাকে পাপা কাশ্মীর ঘোরাতে নিয়ে যাবে। আমি পাহাড় ঘুরবো, চা বাগান দেখবো, ওদের মতো সাজবো। কি মজা, কি মজা। বলে হাতে তালি দেয় মিমি। শ্রেয়া আর ফারাজও হেসে দেয়। খাবার চলে এসেছে। মিমিকে শ্রেয়া খাইয়ে দিচ্ছে। একটু পর তো যে যার যার বাসায় চলে যাবে। মিমি থাকবে তার পাপ্পার সাথে। শ্রেয়া তার দোকান নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। শ্রেয়া মিমিকে খাইয়ে দিচ্ছে। ব্যাপারটা মন ছুঁয়ে নিল ফারাজের। আজ অহনা থাকলে পারফেক্ট ফ্যামিলি হতো। কে বলেছে অহনা এখানে নেই? অহনা আছে, এই রেস্টুরেন্টেই আছে। দূর থেকে এদের দেখছে অহনা, মনে মনে কষ্ট পাচ্ছে। কিন্তু কি হবে আজ কষ্ট পেয়ে? সে নিজের হাতে নষ্ট করেছে তার সংসার। অহনাকে বাড়িতে ঠাঁই দেয় না তার পরিবার। যে মেয়েকে নিয়ে এত বড় নিউজ এসেছে তাকে নিয়ে থাকা যায় না। অহনার ছোট বোন আছে, তার বিয়ে দেওয়া লাগবে। অহনাকে দেখলে কেউ বিয়ে করতে চাইবে তার ছোট বোনকে? প্রতিবেশীরা তো আছে একেবারে পেছনে। তাই অহনা আজ নিজের বাড়ি ছাড়া হয়েছে। অনেকে দৌড়াদৌড়ির পর রেস্টুরেন্টের কাজ পেয়েছে, যা
পেয়েছে তাতে তার জীবন না চললেও পেট চলে যায়। অহনাকে দেখতে পায় না কেউ, শুধু অহনা তাদেরকে দেখে। খাওয়া দাওয়া শেষ করে সবাই উঠে পড়ে গাড়িতে। মিমি শ্রেয়ার কোলে ফ্রন্ট সিটে বসেছে। ফারাজ ড্রাইভ করবে, ড্রাইভারকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। মিমির মনে হচ্ছে এটা তার পুরো পরিবার। রিমলি মিমিকে দেখে রাখে, কিন্তু এত মমতা, এত স্নেহ, এত যত্ন আর পারিবারিক ফিল মিমি পায়নি। মিমি কি ভেবে যেন শ্রেয়ার গালে টুক করে একটা চুমু দিল, তারপর আবার ফারাজকে। দুজনেই খুশি হলো। শ্রেয়াকে দোকানে পৌঁছে দিয়ে ফারাজ আর মিমি চলে যায় বাসায়। দোকানে এসে কাজ করতে থাকে। এর মাঝে অর্পা আসে তার কাছে, এসে বলে, দোস্ত বাড়ি পেয়েছে একটি, 2টি রুম, একটি কিচেন আর ডাইনিং রুম। তোর আর আন্টির জন্য পারফেক্ট হবে। আমার মনে হলো তাও এবার তুই দেখে নিস, বাইরের প্রকৃতিও ভালো। তুই দেখেছিস, এতে হবে। তবে মাকে ভিডিও কলে দেখতে হবে। মা গ্রামে থাকে, খোলামেলা পরিবেশ তার পছন্দ। রুমের সামনেই সাথে একটা অ্যাটাচ করা বড় বেলকনি আছে, সামনে ফাঁকা মাঠ। শুধু একটাই সমস্যা। কি? বাড়িটা এই দোকানের মালিকের পাশের বাড়ি। মানে মালিকের বউ এখন তোকে দোকানে না, বাড়িতেও জ্বালাবে। খুঁজে খুঁজে ওইখানে বাড়ি পেলে? ভদ্রমহিলা আসলে তার ছেলের গুণ গাইতে থাকে, ঘন্টা হয়ে যায়, কিন্তু তার কথা শেষই হয় না। আমার তো মনে হয় ওই শিহাবের সাথে তোকে বিয়ে দিতে চায়। ফালতু কথা রাখ, আমি ডিভোর্সি। তুই জানিস না আজকাল লোক কত অ্যাডভান্স? আনম্যারিড ছেলেরা আজকাল ম্যারিড মেয়ে বিয়ে করে, আর ছেলের পরিবারও মেনে নেয়। কত আছে এমন। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো মা। আজকাল এইসব ডিভোর্সের সংখ্যা এত বেশি যে ম্যারিডকে আনম্যারিড এসব আর দেখে না। দেখে মানুষের মন কেমন, মানুষটা তোমাকে কেমন রাখবে। মহিলার মনে হয় আয়ু বেশি, বুঝলি? তা না হলে নাম নিলাম আর এসে গেল। উনি তো 24 ঘন্টার অর্ধেক এখানে আসে, আয়ু নিজে থেকেই হয়ে যায়। তারপর বলল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তোমার মা নাকি আসবে? রুম দেখছো? আমি অর্পাকে আমার বাসার পাশের ফ্ল্যাট দেখাইছি, তোমার মায়ের ভালো লাগবে, একদম ফ্রেশ অর্পা। সহানুভূতির হাসি দিল শ্রেয়া। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্টি। আরে ধন্যবাদ দিতে হবে না, মানুষ তো মানুষেরই জন্য। তোমার যা লাগবে আমার শিহাবকে বলবা, ওর নাম্বার আছে তো তোমার কাছে? না থাকলে এই নাও। নাম্বার লিখে দিয়ে হাত থেকে নাম্বার নিল শ্রেয়া। ঠিক আছে আন্টি। দেখতে দেখতে চলে গেল বেশ কয়েকটা দিন। শ্রেয়া এখন পুরো সাকসেস উইমেন। এর ভেতর অবশ্য সে 3 মাসের কোর্স করেছে, কিভাবে আরো উন্নত কেক বানায়। যে 2 ঘন্টাও কেক বানানোর কোর্স করতো। ওই সময় শ্রেয়ার 2জন হেল্পিং হ্যান্ড ছিল, 2জন। এছাড়া দোকানে 2টো সিসি ক্যামেরা লাগিয়েছে। এছাড়া এখন শ্রেয়া আরো উন্নত কেক বানায়, আশেপাশে সবাই সুনাম করে তার। এখনো কেকে ভেজাল পায়নি কেউ। একজন ব্যাড কমেন্ট করে, কিন্তু লাভবান হয় না সে। এরকম কিছু থাকে, উন্নতির পথে বাধা তো হবেই, কিন্তু তর্ক করে নাই, নিজের কর্ম দ্বারা এগোতে হয়। তাই শ্রেয়ার সাথে এখন তেমন কেউ ঝামেলা করার সুযোগ পায় না। মিমি আর ফারাজ চলে গেছে ইন্ডিয়া। যাওয়ার আগে দেখা করে গেছে। শ্রেয়ার মা এসেছে, তিনি বাসায় রান্নাবান্না করেন। আর সঙ্গী হিসেবে শিহাবের মা তো আছেনই। সারাক্ষণ নিজের বাড়ির কাজ ফেলে শ্রেয়াদের বাড়িতে হাজির। শ্রেয়ার মায়ের প্রথম প্রথম ভালো লাগলেও এখন যেন মাথা ব্যথা হয়ে গেছে। এত কথা বলে কিভাবে? মুখ ব্যথা করে না নাকি? তার ছেলে রাজপুত্র ওই, এগুলো দিয়ে এসে কি করবে? মানুষের সুনাম একদিন শুনতে ভালো লাগে, বেশি হলে 2-3 দিন। সৃষ্টি বেগম এসেছেন 1 মাস। এই 1 মাসে শিহাবের পুরো বায়োডাটা মুখস্থ হয়ে গেছে তার। আজ রিমলি এসেছে শ্রেয়ার দোকানে। দূর থেকে দেখলো শিহাব, ও তখন অফিসে যাবে। রিমলিকে দেখে শিহাবও ঢুকলো দোকানে, বলল, 2 পিস কেক দিন। কি কি ফ্লেভারে? শিহাব দেখলো রিমলি স্ট্রবেরি কেকের দিকে তাকিয়ে আছে, তাই বলল, স্ট্রবেরি দেন, এখানেই খাবো। আর ভ্যানিলা কেক পার্সেল। শ্রেয়া দিল স্ট্রবেরি কেক। শিহাব এক বাইট নিয়ে মুখ ছিটকালো, বলল, স্ট্রবেরি কেক মানুষ খায় কিভাবে? ওষুধ ওষুধ গন্ধ। রিমলি এটা শুনে বলল, ছেলেরা দেখি খাওয়া বোঝেই না, ফুচকা, স্ট্রবেরি, চকলেট এগুলো খেলেই ওদের অসহ্য লাগে। কই আমরা মেয়েরা কত মজা করে খাই। তাহলে এটা আপনি খান, আমি সহ্য করতে পারছি না। থাক, আমি নতুন স্ট্রবেরি কেক ওকে দিচ্ছি। কেন? এটাতে কি সমস্যা? আর খাবার নষ্ট করা উচিত না, যেহেতু আমি খেতে পারছি না, উনি খা কেটে। রিমলি ইতস্তত বোধ করলেও পরে শিহাবের কথা শুনে নিয়ে নিল।
এই খাবারের জন্য তাকে আজ আয়া হতে হয়েছে। ফারাজ লোক ভালো বলে স্বাধীনভাবে বেঁচে আছে, নাহলে এটুকু পেত কিভাবে? রিমলি মজা করে খাচ্ছে আর শিহাব তাকিয়ে তাকিয়ে দেখছে। রিমলি লক্ষ্য করলো এটা, বলল, এভাবে কি দেখছেন? কেক তো আপনি দিয়েছেন, নজর দেবে না খাওয়াই। এর ভেতর শ্রেয়া ভ্যানিলা কেক নিয়ে আসলো। এটাই শিহাবের হাতে দিল। শিহাব কেকটা নিয়ে মিচকে হাসি দেয়। এটা শিহাবের মা দেখে। সৃষ্টি বেগম আর শিহাবের মা আসেন দোকানে। এসে এটা দেখে খুশি হন শিহাবের মা। বাহ, ছেলে তো আস্তে আস্তে গভীরে যাচ্ছে। মিমি আর ফারাজ কাশ্মীর গেছে আজ 9 দিন, কিন্তু এই কয়দিনে শ্রেয়ার সাথে তাদের কথা হয় না। আজ শ্রেয়ার ফোনে ভিডিও কল এসেছে ফারাজের ফোন থেকে। শ্রেয়া ধরল কল। মিমি ক্যামেরার সামনে বসে আছে, বলল, কেমন আছো আন্টি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব 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 ভালো। এখানে অনেক আনন্দ করেছি। পাহাড়ে উঠেছি, বটে চড়েছি, চা বাগান ঘুরেছি, আরে অনেক মজা করেছি। আমাকে মিস করনি? হ্যাঁ করেছি তো, খুব মিস করেছি তোমাকে। তুমি থাকলে আমার খুব ভালো লাগতো। তোমাকে তো নিতে চেয়েছিলাম, কিন্তু তোমার পাসপোর্ট করা নেই। আমরা তো প্লেনে করে এসেছি, বাস বা ট্রেনে না। আচ্ছা মা, সমস্যা নেই। আমাকে তুমি মিস করেছো, এইটাই অনেক। আমরা কাল আসবো, একটু পর রওনা দিব আন্টি। ওকে, তাহলে কাল আমাদের বাসায় এসো। তোমার রিমলি আন্টিও আমাদের বাসায় ঘুরতে এসেছে। আচ্ছা ঠিক আছে। কথা বলা শেষ করে বিশ্রাম কাজ শেষ করলো শ্রেয়া। পরের দিন সকালে কাজ করছে শ্রেয়া। এমন সময় শ্রেয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল মিমি। আমি এসে গেছি আন্টি। ও, আমি কত মিস করেছি। আজ তোমার ফেভারিট চকলেট কেক বানিয়েছি। ইয়াম্মি, আমি এখনই খাবো। না, আগে হাত ধুয়ে নাও তারপর। পেছন থেকে বলল ফারাজ। হাসলো সবাই। আন্টিকে নিয়ে এখানে থাকতে অসুবিধা হচ্ছে না তো? একদমই না, আম্মু সকলের সঙ্গে ম্যানেজ করে নিয়েছি খুব ভালোভাবে। মিমি হাত ধুয়ে আসলো। এই যে পাপা, আমি হাত ধুয়েছি, এবার খেতে পারি? হ্যাঁ হ্যাঁ, খাও। মিমি কেক খাচ্ছে। শ্রেয়া ফারাজকে 1 কাপ কফি দিল। দুজনে কফি খেতে খেতে নর্মাল কথাবার্তা বলল। এর ভেতরে মিমি ওদের ঘুরতে যাওয়া পিকগুলো দেখালো। শ্রেয়া দেখছে কাশ্মীরি সাজে মিমিকে বারবি ডল লাগছে। আড্ডা শেষে এবার চলে যাবে তারা। তখন মিমি বলল, পরশুদিন আমার জন্মদিন, তুমি কেক তো বানাবেই, সাথে জন্মদিনে থাকবে, আমার ফ্রেন্ডরাও থাকবে। ওকে বেবি। মিমি শ্রেয়ার হাতে একটা শাল আর একটা গাউন দিয়ে বলল, এটা পাপা তোমার জন্য কিনেছে। গাউন আমার জন্মদিনে পরবে, অনেক সুন্দর না বলো? শ্রেয়া তাকালো ফারাজের দিকে, বলল, হ্যাঁ অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে। মোস্ট ওয়েলকাম। জন্মদিনে অবশ্যই আসবেন। ঠিক আছে, আসবো। বলে শ্রেয়া পিছু ফিরল কাজের জন্য। ফারাজ পেছন থেকেই বলল, মিমির মা হয়ে। একটু সফট হয়ে বলল ফারাজ। শ্রেয়ার পা আটকে গেল। তাকালো ফারাজের দিকে, কিচ্ছু বলল না। বুঝতে পারলো মিমির ফ্রেন্ড আসবে তাই। আসবো, মা হয়ে আসবো। ফারাজ চোখে সানগ্লাস পরে নিল, তারপর স্থান ত্যাগ করল। আজ মিমির জন্মদিন। শ্রেয়া কেক বানিয়ে এনেছে মিমির জন্য। সবার আগেই এসেছে সে। শ্রেয়ার সাথে অর্পাও এসেছে। মিমিদের বাড়ি পরখ করে দেখছে। বিশাল বড় বাড়ি, বাড়ির সামনে বড় ফাঁকা বাগান, ফুল ফল গাছে ভরা। বাড়িটা রাজপ্রাসাদের থেকে কম না। অর্পা বলল, দোস্ত ভুল বাড়িতে আসেনি তো? না, ঠিক না এটা দেওয়া। আর ফারাজ সাহেবের তো অঢেল টাকা, সম্পত্তি তো থাকবেই তার। অবাক হচ্ছিস কেন? এমনি তোকে ফারাজ সাহেবের সাথে বিয়ে দেবো ভেবেছিলাম তাই। মনে মনে। রিমলি এসে কেকগুলো ফ্রিজে রাখলো। শ্রেয়ার অর্পাকে নিয়ে গেল মিমির রুমে। প্রচুর খেলনা ও মিমির ছবি দিয়ে ভরা ঘরটি। মিমিকে বারবি গাউন পরানো হয়েছে, মাথায় সাদা স্টোনের গ্রাউন। দেখতে বারবি লাগছে মিমিকে। ভালো করে তাকিয়ে দেখলো দুজনের ড্রেসের কালার আর ডিজাইন এক। হবে না কেন, এটা যে মিমি তাকে পরতে বলেছে। পার্টিতে সবাই এসেছে। কেক কেটে খাওয়ানো হলো। মিমি কেক কেটে প্রথমে ফারাজকে খাওয়ালো, তারপর শ্রেয়াকে খাওয়ালো। বাচ্চারা নাচতে লাগলো হ্যাপি বার্থডে টু মিমি বলে। সবাই সবার মতো গল্প করে, বিশেষ করে মিমির বান্ধবীর মেয়েরা। বাহ, মা মেয়ে আজ ম্যাচিং ড্রেস পরেছেন, খুব মানিয়েছে আপনাদের। খুশি হলো সবাই। পার্টি শেষে সবাই চলে যায়।
শ্রেয়া আর অর্পা চলে যাবে মিমির সাথে কথা বলে। ফারাজ, মিমি, শ্রেয়া, অর্পা আর রিমলি আছে এখন। শ্রেয়া বলে, মিমি পাখি, এখন তো আমাদের যেতে হবে। তুমি তো বলেছিলে তোমার জন্য গিফট না আনতে, তুমি চেয়ে নেবে। বলো কি গিফট চাই? সত্যিই দিবে তো? আমি আজ বার্থডে গার্ল, আমাকে না করবে না তো? ওকে বেবি, বলো কি চাই তোমার? মিমি হাঁটু গেড়ে বসে শ্রেয়ার সামনে বলে, তুমি কি আমার মাম্মাম হবে? আমি তো তোমার মাম্মাই, আবার নতুন করে কি হব? এভাবে না, সব সময়ের জন্য। তুমি, আমি আর পাপা, হ্যাপি ফ্যামিলি হবে কি? থমকে গেল শ্রেয়া, সাথে ফারাজও। লজ্জাও পেল কিছুটা। মিমি যে এমনটা বলবে তা একটু বুঝেনি। মিমি আবার বলতে লাগলো, বিশ্বাস করো, আমি তোমাকে খুব মিস করি। তুমি না থাকলে আমার ভালো লাগে না। আমার কাছে থাকো প্লিজ। তুমি আর পাপা একসাথে থাকলে আমি ভীষণ আনন্দ পাই। থাকবে তুমি? উত্তর দিল না শ্রেয়া। তাড়াতাড়ি স্থান ত্যাগ করে চলে আসলো। কিছু বলার ভাষা পেল না সে। আজ মিমির জন্মদিন। এই দিনে কিছু বলে কষ্টও দিতে পারে না, তাই কোনো কথা না বলেই চলে আসে। বাসায় চলে আসে শ্রেয়া আর অর্পা। শ্রেয়া তার ঘরে বসে কান্না করতে থাকে। ভীষণ কান্না পাচ্ছে আজ তার। রনিকে তো এখনো ভুলতে পারেনি। কিভাবে দেবে রনির জায়গা অন্য কাউকে? হ্যাঁ, মিমিকে সে ভালোবাসে, কিন্তু মিমিকে মায়ের মর্যাদা দিতে গেলে ফারাজ তো রনির জায়গা পাবে। এগুলো ভেবে আরো বেশি কান্না পেল তার। কান্না করতে করতে এখন তার হিঁচকি এসে যায়। অর্পা বলে, দোস্ত, এভাবে কান্না করার কোনো মানেই হয় না। মিমি কিন্তু ভুল কোনো আবদার করেনি। রিমলিও কিন্তু এতদিন মিমিকে দেখাশোনা করতো, কিন্তু রিমলিকে কখনোই ওই নজরে দেখেনি। তার একটাই কারণ, রিমলি মিমির মায়ের জায়গা অর্জন করতে পারেনি, যেটা তুই পেরেছিস এই 2 মাসে। মিমিকে দেখলে আমার কাছে এটাই মনে হয় যে তুই মিমির জন্য অক্সিজেন। মিমি তোকে ছাড়া কিছুই চেনে না, যেখানে যাক তোকে তার চাই চাই। কই, রিমলিকে তো বলে না? বাচ্চা মেয়েটা মিথ্যে অভিনয় করতে করতে তোকে মায়ের ভালোবাসা দিয়ে ফেলেছে। আমি কিন্তু এখানে খারাপ কিছু দেখছি না, তবে একজন সিঙ্গেল ফাদারকে বিয়ে করতে তোর আপত্তি থাকতেই পারে, যেহেতু তুই এখনো বেবি নিসনি। তোর যার সাথে বিয়ে হবে তার সাথে তোর স্পেস চাইতেও পারিস। এটা তুই কিভাবে বলছিস অর্পা? আমি এত কিছু চিন্তা করিনি। আমি মিমিকে অ্যাকসেপ্ট করতে রাজি, তবে মিমির বাবাকে না। মিমি আমার একাকিত্বে যেভাবে সাপোর্ট করেছে ওভাবে কেউ করেনি। আমার জীবনেও একটা অংশ জুড়ে মিমি, কিন্তু রনিকে আমি ভুলতে পারবো না। খুব ভালোবাসি ওকে, আমার জীবনের প্রথম ভালোবাসা, প্রথম পুরুষের স্পর্শ। আর তার থেকেও বড় কথা, মিস্টার ফায়েজের ওয়াইফ অহনার সাথে রনির একটা সম্পর্ক ছিল। আমি যদি এখন মিস্টার ফারাজকে বিয়ে করি, চোখের সামনে একটা জিনিস ভাসবে, এই লোকটির বউ আর আমার বর নোংরা সম্পর্কে ছিল। কিসের ভালোবাসা ভালোবাসা করছিস তুই? হ্যাঁ, বিচ্ছেদ হয়ে গেছে তোদের। বছর না ফুরেলো প্রায় 1 বছর হতে চললো। প্রাক্তন সে তোর প্রথম ভালোবাসা হতে পারে তোর কাছে, কিন্তু তোর জন্য পারফেক্ট ছিল না। মিস্টার ফারাজকে বিয়ে করলে তুই মিমিকে পাবি, তোর স্বাধীনতা পাবি, ফারাজ লোকটার মতো পারফেক্ট লোকের সাপোর্ট পাবি। হ্যাঁ, ভালোবাসার কমতি থাকবে, কিন্তু জীবনের বাকি সম্মান, মর্যাদা বা মায়ের ভালোবাসা এগুলো ঠিকই পেতি। মিস্টার ফারাজ কিন্তু বিচক্ষণ মানুষ, তোকে কখনো খারাপ রাখবে না, বরং মিমির মা হিসেবে তোকেই নিজের মাথায় করে রাখবে। এটা আমি এতদিনে তাকে দেখে চিনেছি। তবে তোকে একা বুঝিয়ে লাভই নেই। মিস্টার ফারাজ কি চাই এটাও জানতে হবে। রাত অনেক হয়ে গেছে, আসি আমি, ভালো থাকিস। বলে চলে যেতে নাই অর্পা। দরজা পার হয়ে ডাইনিংয়ে এসে দেখতে পায় সৃষ্টি বেগমকে। তিনি সব কিছু শুনেছেন। অর্পাকে দেখে জিজ্ঞেস করলেন, আমার মেয়েটার ভাঙা মন কি কেউ জোড়া লাগাতে পারবে না মা? অর্পা কিছু বলতে যাবে, তখনই ফারাজের কল আসে তার ফোনে। অর্পা রিসিভ করে। হ্যালো। আপনারা সেফলি যেতে পেরেছেন? আমরা অনেক আগেই এসেছি। আসলে আমি গাড়ি রেডি রেখেছিলাম, কিন্তু মিমির এই পাগলামো কাণ্ডে আমি দিকবিদিক হয়ে যাই। আপনাদেরকে আর গাড়িতে করে যেতে বলতে পারিনি, তার আগেই উনি চলে যায়। তো কেমন আছে উনি? নর্মাল আছে, তেমন কিছুই হয়নি। ফারাজকে কমফোর্ট করতে বলল অর্পা। আমি খুবই দুঃখিত। মিমির জন্য যদি উনি হার্ট হন, উনি না চাইলে আমি আর কখনো মিমিকে আনবো না ওনার কাছে। এমন কিছুই না, তবুও আমার মনে হয় আপনাদের কিছুদিন স্পেস থাকা উচিত। বাই। কল কাটার পর অর্পা সৃষ্টি বেগমকে বলল, আপনার মেয়ের ভাঙা মনকে ইনি জোড়া লাগাতে পারবে আন্টি। এরা বাবা মেয়ে দুজনেই কোনো না কোনো ভাবে শ্রেয়ার সুখের কারণ। আবার মিমিও শ্রেয়ার প্রতি দুর্বল। এটাই যেন এদের ক্রস কানেকশন লাভ স্টোরি। তুমি দেখো মা,
আমি বৃদ্ধ মহিলা, আমার মেয়ের জন্য কোনটা ভালো তুমি বোনের জায়গায় হয়ে দেখো মা। আমি তো বেশি দিন আর থাকবো না, বয়স বাড়ছে। মেয়েটার একটি পথ করে দিলে শান্তি পেতাম। কোনো মা চায় না তার সন্তান একা একা জীবন অতিক্রম করুক। একাকিত্ব যে বেশি করে পোড়ায় মা। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আন্টি। শ্রেয়ার বোন প্লাস বেস্ট ফ্রেন্ড হয়ে ওর কখনো খারাপ চাইবো না। আমি জানি না কতটুকু করতে পারবো ওর জন্য, কিন্তু চেষ্টা আমি চালিয়ে যাব। আজ আমি আসি আন্টি, আবার উনি চলে আসবে একটু পর। আচ্ছা মা, ভালো থেকো তুমি। চলে গেল অর্পা। শ্রেয়ার মা আজ মেয়ের কাছে যাবে না। ওখানে গেলে মেয়ে তো কাঁদতে পারবে না। শ্রেয়ার কান্না করা দরকার। একেবারে বেশি বেশি কান্না করলে মনের সব দুঃখ শেষ হয়ে যায়, পরে আর এই দুঃখগুলো ডানা মেলে না। এই যে এখন সে নিজে শ্রেয়ার বাবার জন্য প্রথমে যেভাবে কষ্ট পেত, এখন লোকটার কথা মনে ঠিকই পড়ে, কিন্তু কান্না পায় না এখন আর। এখন তো তাও শান্তি মতো থাকতে পারে, কিন্তু কান্নাগুলো মনের ভেতর জমা রাখলে বারবার পুড়তে হয়। আজ তার মেয়ে কাঁদো, সব দুঃখ ঝেড়ে ফেলুক। শ্রেয়া চলে যাবার পর মিমি কান্না করে। ফারাজ আজ মেয়ের কান্না থামায় না। সে নিজেও অহনাকে ভুলতে পারবে না। অহনার সাথে পারিবারিকভাবে বিয়ে, জীবনের প্রথম নারী, তার জন্য তৈরি করা এই অট্টালিকা। অহনা না চাইলেও তা এত বড় ব্যবসা ফারাজ করতো না। অহনার কাছে ভালোবাসা মানে ফারাজের দেওয়া দামি দামি গহনা, শাড়ি, আরো অনেক কিছু, যেগুলো দেখানো লাগতো তার ফ্রেন্ড সার্কেলদের। অহনা তো ফারাজকে ভালোই বাসেনি, কিন্তু ফারাজ একতরফা বেসেছে ভালো। এখন অহনা প্রাক্তন তার, কিন্তু মনের ভেতর রয়ে গেছে সেই পুরনো অনুভূতি। ভেবেই তপ্ত নিঃশ্বাস ছাড়লো ফারাজ। সকালবেলা মিমি ফারাজকে পাগল করে দিচ্ছে শ্রেয়ার কাছে যাবে বলে। প্রথমে ভালো ভেবেই আবদার করে। ফারাজেরও ভালোভাবে উত্তর ছিল না, কিন্তু মিমি এবার জেদ ধরেছে। আমি যাব মাম্মার কাছে, যাব যাব যাব। বিরক্ত হলো ফারাজ, দাবর নিয়ে বলল, কিসের মাম্মাম? হ্যাঁ, কিসের মাম্মাম? ও তোমার মাম্মাম না, জাস্ট একটা কর্মসূত্র ছিল আমাদের, সেই কাজটি শেষ। আমারই ভুল এত প্রশ্রয় দেওয়া। তুমি যে তাকে মা মা বলে গ্রহণ করবে এটা বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম রিমলির মতো তুমি ওনাকে নর্মাল ভাবে নেবে। শোনো মিমি, তোমার জীবনের বাবাই তোমার সব। না আমি কোনো বিয়ে করব, আর না তুমি কোনো মা পাবে। যেভাবে আছো সেভাবেই থাকো, বুঝতে পেরেছো? সব আবদার পূরণ করে দেই বলে এভাবে ভেবো না যে হুটহাট কিছু আবদার করলেই পূরণ হবে। যাও পড়তে বসো, কাল থেকে স্কুলে যাবে। শেষের কথাটা বেশি জোরে ও দাবর দিয়ে। মিমি ভয় পেয়ে যায়, কান্না করতে করতে দৌড়ে চলে যায় নিজের ঘরে। শ্রেয়া 1 সপ্তাহ হলো কারোর সাথে কোনো কথা বলে না। মিমি অনেকবার কল করেছে রিমলির ফোন থেকে, কিন্তু ধরেনি শ্রেয়া। নিজের মায়ের সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। অর্পা মাঝে মাঝে এসে শুধু সাহায্য করে চলে যায়। শ্রেয়ার সাথে ইচ্ছে করেই কোনো কথা বাড়ায় না। ফারাজ মিমিকে নিয়ে চিন্তিত। মিমির জীবন ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাচ্ছে। মায়ের যত্ন ছাড়া মেয়েটা ভালোই ছিল, কিন্তু না হওয়া মায়ের আদর যত্ন যেন তার লাভকে দ্বিগুণ করে দিয়েছে। এই যে জেদ ধরে না খেয়ে থাকে, স্কুলে মনমরা থাকে। এক টিচার নাকি একদিন রিমলিকে বলে, টিচার মিমি মেয়েটার দিন দিন অবনতি হচ্ছে, ক্লাসে কোনো মনোযোগ নেই, এদিক ওদিক তাকিয়ে লেখে। যে মেয়ের রোল 3 বছর ধরে এক, সেই মেয়ে কিভাবে এমন অবনতি হয়? এখনো তো আমরা কঠিন সাবজেক্টগুলো প্রেজেন্টই করিনি, এর ভেতরে মেয়েটার এই অবস্থা। রিমলি থেকে সব শুনে ফারাজ মিমিকে কয়েকদিনের জন্য স্কুলে যেতে দিল না। মেয়েটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা লাগবে, ওর মনের দুর্বলতা কমাতে হবে। ফারাজ নিজেও অফিসে যাওয়ার বন্দোবস্ত করলো। মিমিকে নিয়ে বিভিন্ন পার্কে ঘুরলো। পার্কের জায়গায় জায়গায় বাচ্চারা বাবা মা নিয়ে এসেছে। কিছু কিছু বাচ্চা শুধুমাত্র মায়ের সাথে, আবার কিছু কিছু বাচ্চা শুধু বাচ্চার সাথেই এসেছে। মিমি বাবা মা সহ বাচ্চাদের যে খেলাধুলা দেখছে, তারা কি সুন্দর ফুটবল খেলে, ক্যাচ ধরে খেলে, ধরাধরি খেলে। বাচ্চারা গুটি গুটি পায়ে বাবা মায়ের সাথে হাতে তালি দিচ্ছে। এর ভেতর আসে মিমির ক্লাসের এক ফ্রেন্ড। সেও তার বাবার সাথে এসেছে, মা আসেনি। ফ্রেন্ডের নাম আহি। বলল, কেমন আছো তুমি? ভালো, তুমি? আমিও। স্কুলে যাও না কেন? এমনি। আন্টি কোথায়? আসেনি কেন? আম্মু নানুর বাসায় গেছে, তাই আব্বু আমাকে নিয়ে ঘুরতে এসেছে। আন্টি মনে হয় কেক বানানোতে ব্যস্ত, তাই না? এজন্য এখানে আসেনি। কিছু বলল না মিমি, মাটির দিকে তাকিয়ে আছে। আহি মিমিকে নিয়ে খেলতে লাগলো।
মিমি খুশি হয়ে খেলছে, কিন্তু তার আগের সেই প্রফুল্লতা নেই। এই সব কিছু নজর এড়ায়নি ফারাজের। খেলাধুলা শেষ করে গাড়িতে উঠে বসলো বাবা মেয়ে। ফারাজ মিমিকে জড়িয়ে ধরে বলল, অনেকের মা তো মারা যায়, তারা কিন্তু জীবনে স্ট্রাগল করে বড় হয় মা। ফারাজ কিচ্ছু বলে না। বাসার দিকে রওনা হয় তারা। তার ঠিক 2 দিন পর মিমির পেটে ব্যথা, জ্বর, বমি শুরু হলো। ডাক্তার দেখানো হলো। ডাক্তার জানালো, অনিয়ম করে খাওয়া দাওয়ার জন্য তার এই অবস্থা। জ্বর হয়েছে এই ওয়েদার চেঞ্জের জন্য। মাথা ব্যথা, কোনো কিছু নিয়ে চিন্তা করে বেশি। বাচ্চাদের একটু আগলে রাখতে হয়। এই বয়সে এদের চোখের সামনে যা যা দেখানো হবে ওরা তাই কিন্তু ব্রেনে কেস করে নেবে। কোনো ভালো কিছুর অভ্যাস পেলে তারা এসবের জন্য পাগল হয়। এই বয়সে বাচ্চাদেরকে সচেতনের সাথে বড় করা উচিত। দেখুন মিস্টার ফরাজ, আমি জানি আপনি অনেক কিছু ফেস করেছেন, যার দরুন মিনির ওপরে ইমফেক্ট পড়েছে। কিন্তু মিমিকে সেফ রাখতে হলে ওর কন্ডিশন চাওয়া পাওয়া এদের আপনাকেই বুঝতে হবে, না হলে হিতে বিপরীত হতে পারে। ডাক্তারের কথায় চমকে উঠল ফারাজ। হিতে বিপরীত বলতে কি? না না, মেয়ের খারাপ কিছু হওয়া যাবে না। তাকে মেয়ের ভালো মন্দ বুঝতে হবে। মেয়ে যে তার জীবন। ছোটবেলা থেকে যাদের যাদের পেয়েছে প্রায় সবাই তো হারিয়ে গেছে। বোন বিয়ের পর সুখে ছিল না। বাবা মায়ের চাপে সংসার করতে বাধ্য হয়, পরে আত্মহত্যা করে। বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মা তার কয়েকদিনের ভেতর স্ট্রোক করে মারা যায়। অহনা তার সাথে প্রতারণা করলো। মিমিকা হারাতে পারবে না সে। এবার তাকেই কিছু করতে হবে। মেয়ের ভালোর জন্য যা যা করা লাগবে সব করবে, সে যেভাবেই হোক। ফারাজ আজ 11 দিন পর আসলো শ্রেয়ার দোকানে। শ্রেয়া কেক বানানোর কাজে ব্যস্ত। ফারাজ বলল, আসতে পারি? ফারাজের কণ্ঠে শ্রেয়া তাকালো দরজার দিকে, বলল, হ্যাঁ হ্যাঁ আসুন। কেমন আছেন? জি ভালো, আপনি? আমি ভালো নেই। কেন? কারণ আমার মেয়ে ভালো নেই। কি হয়েছে মিমি? জেনে অবুঝের মতো করছেন আপনি। আসলে মিমির অবস্থা খুব খারাপ। খাওয়া দাওয়া প্রায় বন্ধ। পড়াশোনা ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার দেখানো হয়েছে। জ্বরের ভিতরেও শুধু আপনাকেই খুঁজছে। কষ্ট হলো শ্রেয়ার। মিমি যখন তার কাছে ছিল তখন একবার জ্বর আসে মিমির। মিমিকে নিজের কোলে নিয়ে আদর করে, জলপট্টি দেয় সারা রাত। মিমির আমতামতা করে বলা কথাগুলো মনে পড়ল শ্রেয়ার। মেয়েটা তার মাকে চেয়েছিল, আর জন্মদিনে মা হিসেবে তাকে। সব মিলিয়ে বুঝল মিমি কতটা সিরিয়াস তাকে নিয়ে। কিন্তু কিচ্ছু বলল না। শ্রেয়া চুপ করে আছে। ফারাজ বলল, আপনাকে মিমির মা বানাতে আপত্তি নেই আমার। হাত থমকে গেল শ্রেয়ার। কেকের জন্য ক্রিম বিট করছিল। এমন কথা শুনে বিটার সহ লাফিয়ে পড়ে। ফলে ক্রিম ফারাজ ও তার মুখে ছিটে লাগে। শ্রেয়া সাথে সাথে বিটারের সুইচ বন্ধ করে ফেলে। বলে, সরি আমি ভুল কিছু শুনে ফেলেছি, তাই মাথা হ্যাং হতে গিয়েছিল। টিস্যু নিয়ে মুখ মুছল ফারাজ। শ্রেয়ার দিকেও একটা টিস্যু এগিয়ে দিল, বলল, এই নিন, মুখ মুছুন। শ্রেয়া নিল টিস্যু, মুখ মুছতে লাগলো। ফারাজ আবার বলল, ভুল কিছু শুনেননি আপনি। আমি আপনাকে প্রস্তাব দিয়েছি আমার মিমির পার্মানেন্ট মা হওয়ার জন্য। আমার মিমির মা হওয়া মানে নিশ্চয়ই আপনি সম্পূর্ণ কথাটা বুঝতে পেরেছেন। আপনার উত্তরের আশায় থাকবো। আজ আসি, বাই। বলে চলে গেল ফারাজ। শ্রেয়া ও ফারাজের কথাগুলো শুনছিল অর্পা ও সৃষ্টি বেগম। অর্পা সৃষ্টি বেগমকে বুঝাতে লাগলো, আন্টি, শ্রেয়া মিমির মা হওয়া মানে এই না যে শ্রেয়া ওই বাড়ির আয়া। শ্রেয়াকে আপনি বড় করেছেন, তাই আপনি ভালো করেই জানেন শ্রেয়া কখনো মিমিকে সৎ মেয়ের চোখে দেখবে না। আর যেখানে বাচ্চা মেয়েটি আমাদের শ্রেয়ার জন্য পাগল, ভেবে দেখুন শ্রেয়া কতজনের ভালোবাসা পাবে। শ্রেয়ার সুখ ভালোবাসা এই মিমির হাত ধরে। আবেগের ঘরে আছে শ্রেয়া। জীবন তো আপনিও দেখেছেন আন্টি। এই আমি আপনি আছি বলে শ্রেয়া আজ সঙ্গ পাচ্ছে। আমরা না থাকলে ওর কি হবে? শ্রেয়ার পার্মানেন্ট সঙ্গী দরকার আন্টি। ফারাজ লোকটি এখন মিমির জন্য আবদার করলেও কথার মাঝে বুঝিয়ে দিয়েছে শ্রেয়াকে বউয়ের মর্যাদা দিতে আপত্তি নেই তার। উনি একজন ভদ্রলোক। ওনার ব্যবহার আচার আচরণ বুঝে শুনে আমার কাছে মনে হয় শ্রেয়ার জন্য মিস্টার ফারাজ সঠিক। বাকিটা আপনার ইচ্ছে। ফারাজ ছেলে ভালো, তোর এই বিয়েটা করা উচিত। সুখে থাকবি তুই, ফারাজ আর মিমি। মায়ের মুখে এমন কথা শুনে থমকে গেল শ্রেয়া। কি বলছে তার মা? ফারাজের সাথে বিয়ে আদৌ সম্ভব? শুকনো মুখ করে শ্রেয়া উত্তর দিল, সম্ভব না মা,
আমি এখন বিয়ে করতে চাই না। কেন করবি না বিয়ে? মা, কি বলছো এসব তুমি? যা বলছি ঠিক বলছি, বিয়েটা কর মা। তোর সুখের জন্য, বাচ্চাটার সুখের জন্য বিয়েটা কর। দেখ মা, এই যে এতগুলো জীবন আমি পার করেছি, এটা কিন্তু শুধু শুধু না। তোর বাবা মারা যাওয়ার পর আমি অন্য জায়গায় যাইনি, কারণ তুই আমার কাছে ছিলি। একাকিত্বের দূর আমি মেয়ের দ্বারা হয়েছি, কিন্তু তোর একাকিত্ব এটা কিভাবে মোচন হবে? মিমি তোকে সাদরে গ্রহণ করছে, তোকে মা হিসেবে নিয়েছে। তোর এক সময় না এক সময় বিয়ে করতে হবেই। তাহলে সেটা ফারাজ হলে সমস্যা কোথায়? ফারাজ ছেলেটা অনেক বুদ্ধিমান, তোকে বউ হিসেবে স্বীকৃতি দিতে ওরও কষ্ট হবে, কিন্তু তোকে বউয়ের মর্যাদা থেকে দূরে রাখবে না। মিমির কথাটাও ভাব, তুই ওকে যে মাতৃত্বের স্বাদ দিয়েছিস, ওটা কি কেউ দিতে পারবে? অতি সহজে কেউ দিবে না। অর্পার থেকে শুনলাম মিমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তোর সাথে দেখা করতে পাগল। মেয়েটা জ্বরে ভুগছে, তোকে খুঁজেছে। চিন্তায় চিন্তায় মেয়েটির মাথা ব্যথা করছে। এখন বেড রেস্ট আছে। তোর জন্য মেয়েটির কিছু হয়ে গেলে মেনে নিতে পারবি? যদি তোর কাছে কোনো উপায় না থাকতো তখন আলাদা কথা, কিন্তু উপায় থাকতেও যদি আমরা সেই দায়িত্ব পালন না করি, এটা যে অন্যায় হবে। শ্রেয়া মায়ের কথাগুলো শুনল, মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু শেষের কথাগুলো শুনে শ্রেয়া কষ্ট পেল। মিমি কষ্টে আছে, এখন মিমি বেড রেস্টে আছে, আর শ্রেয়া তাকে একটা বারের জন্য দেখতে গেল না। শ্রেয়া অন্যান্য বিষয়ে কথা বললই না, শুধু বলল, আম্মু, আমি মিমির কাছে যাচ্ছি, তোমরা দোকানে থাকো। বলে হাত ধুয়ে টাকা নিয়ে চলে গেল। সৃষ্টি বেগম ও অর্পা খুশি হলো। 11 দিন পর আজ মিমির কাছে আসলো শ্রেয়া মিমিকে দেখতে। মিমিকে দেখে তার খারাপ লাগছে, মেয়েটার মুখ শুকিয়ে গেছে, আগের থেকে বেশ ওজন কমেছে, ঘুমিয়ে আছে মিমি। ফারাজ অফিসে আছে। রিমলি দেখলো শ্রেয়াকে, খুশি হলো খুব। শ্রেয়া মিমির কপালে হাত দিল, ঝড় এখনো আছে। কিছুক্ষণ বসতে চোখ খুলল মিমি, ম্লান হাসলো মেয়েটা। শ্রেয়াও হেসে দিল। শ্রেয়াকে দেখে মিমি বলল, তুমি এসেছো মাম্মা, আমি জানতাম তুমি আমার সাথে দেখা দিবে। পাপা বিশ্বাসই করেনি, বলেছিল তুমি আর আমার সাথে দেখা দিবে না। মিমির কথা শুনে শ্রেয়ার চোখ থেকে টুপ করে পানি পড়ল। মিমি আবারও বলল, তুমি আর যাবে না বলো? আমাকে রেখে যেও না প্লিজ, আমি মিস করি তোমাকে, তোমার হাতের রান্নাকে। মিমির কথা শুনে শ্রেয়া বলল, আজ আমি তোমার কাছেই থাকবো, আমি রান্না করে তোমাকে খাওয়াবো। খুশি তো আমার মিমি সোনা? হুম। হ্যাঁ, খুব বেশি খুশি। তুমি সাথে থাকলে আমি খুব খুশি। শ্রেয়া মিমির জন্য দুপুরে রান্না করলো। ফারাজ এসেছে এর মধ্যে, অফিসে গিয়েছিল কাজগুলো চেক করতে। দুপুরে খেয়ে আবার যাবে। ফারাজ এসে দেখলো শ্রেয়া রান্না করছে, কিচ্ছু বলল না ফারাজ। নিজের ঘরে যেয়ে ফ্রেশ হলো। শ্রেয়া রান্না শেষ হলো। সে মিমিকে কোলে করে নিয়ে আস্তে আস্তে ডাইনিংয়ে আসলো। শ্রেয়া মিমিকে খাইয়ে দিচ্ছে। ফারাজ আর রিমলি নিজেদের মতো করে খাচ্ছে। ফারাজ মাঝে মাঝে দেখছি মিমি ও শ্রেয়াকে। শ্রেয়ার হাতের রান্না বেশ মজাই মনে হলো ফারাজের কাছে। খাবারে শ্রেয়া ইচ্ছা করে একটু বেশি ঝাল দিয়েছিল। জ্বর মুখে গেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, মাথা ব্যথার জন্য ঝাল উপকার। খাবার খাওয়ার পর মিমির ভালো লাগলো, ঝালে মুখ ফোপাতে লাগলো, কিন্তু শরীরের অসুস্থতা কমতে থাকে। কিছুক্ষণ ঝাল ঝাল করার পর আস্তে আস্তে জ্বর কমে যায়, তবে হালকা দুর্বল আছে সে। খাওয়া দাওয়া শেষ করে ফারাজ কোনো কথা না বলে চলে গেল। রিমলি, মিমি ও শ্রেয়া মিলে দুপুরের দিকে ঘুমালো। বিকেলে ঘুম থেকে উঠে মিমিকে দুধ ডিম খাওয়ালো শ্রেয়া। এবার নিজেকে ভালো লাগছে মিমির কাছে, অনেক সুস্থ আছে সে। নাস্তা করে ছাদে উঠে তারা খেলাধুলা করলো। রাতে শ্রেয়া মিমির কাছে ঘুমোলো। রিমলিও আছে তাদের সাথে। ফারাজ তার নিজের ঘরে। সবকিছুই ভালোভাবে পর্যবেক্ষণ করলো ফারাজ। নিজের ঘরের বেলকানিতে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। অহনার প্রতি অভিযোগ বাড়লো ফারাজের। আজ মেয়েটা মা হারা, মা বেঁচে থাকতেও অন্য একজনকে মা হিসেবে চাইছে। এটা কি অহনার জন্য ব্যর্থতা না? 7 বছরের সন্তান থুয়ে কিভাবে সেগুলো করলো? একটাবারের মেয়েকে মনে পড়ে না? ভেবেই দীর্ঘশ্বাস ফেললো ফারাজ। সকালবেলা মিমিকে ফ্রেশ করে খাইয়ে দিল শ্রেয়া। সাথে সবার খাওয়া দাওয়া শেষ হলো। শ্রেয়া বাসায় যাবে। মিমি শ্রেয়ার হাত ধরে বলল, থেকে যাও না মাম্মা, আমি একা হয়ে যাব। মিমির দিকে তাকিয়ে শ্রেয়া হালকা হেসে বলল, এখন না গেলে তো আমি পার্মানেন্ট তোমার মাম্মাম হয়ে আসতে পারবো না। ফারাজ ফট করে তাকালো শ্রেয়ার দিকে, বুঝতে পারলো বিষয়টা। রিমলি হাততালি দিল।
রিমলিকে দেখে মিমিও হাতে তালি দিল। অবশেষে শ্রেয়া রাজি হলো মিমির মা হতে। মিমি বারবার জাম্প দিচ্ছে, শ্রেয়ার কোলে এক লাফে উঠে গালে হাত দিয়ে আদর করতে থাকে আর বলে, আমার মামাম, আমার মামাম, আমার মামাম, আমার মামাম পাপাকে বিয়ে দিব। পুতুলের বিয়ের মতো আমার মামাম আর পাপাইয়ের বিয়ে হবে। আমার মামাম লাল শাড়ি পরবে, বউ সাজবে, আমিও সাজবো। আমি দিব আমার মামাম পাপাইয়ের বিয়ে। কি মজা, কি মজা। বলে হাতে তালি দিল মিমি। সবাই দেখলো মিমির আনন্দ। শ্রেয়াদের বাসা ডাইনিংয়ে বসে আছে সবাই। ফারাজ, মিমি ও রিমলি এসেছে। তাদের জন্য নাস্তা বানালো সৃষ্টি বেগম ও অর্পা। ওগুলো সার্ভ করছে অর্পার স্বামী। শ্রেয়ার ভাইয়ের দায়িত্ব অর্পার বর পালন করছে। কথার শুরু কোন জায়গা দিয়ে হবে কেউ বুঝতে পারছে না। ফারাজ নিজের বিয়ে নিয়ে নিজে কিভাবে বলবে? যতই হোক সে তো পাত্র। শ্রেয়ার মা যতক্ষণ না প্রস্তাব পায় ততক্ষণে চুপ থাকবে। সে প্রস্তাব না পেয়ে কিভাবে কথা বলবে? তারও তিতস্তত লাগে। অর্পা রান্নাঘরে ব্যস্ত। শ্রেয়া পর্দার আড়াল থেকে উকি দিচ্ছে। দ্বিতীয়বার বিয়ে করবে, তাও কিনা নিজে রাজি। সাথে যার সাথে বিয়ে সে কিনা স্ট্রেট। এখন কেন মৌনব্রত করে আছে? লজ্জা টজ্জা পায় না কি বেডা? ইস, 40 বছরের লোকের আবার লজ্জা। তাহলে ওই দিন দোকানে প্রস্তাব দিয়েছিলি কেন? মিমি একবার তার পাপার দিকে তাকায়, তো একবার হবু নানুর দিকে তাকায়, আবার শ্রেয়ার ঘরের দিকে তাকালো। দেখলো পর্দার নিচে শ্রেয়ার পা। অবুঝ মিমি সরল মনে বোকা কাজ করলো। বলল, ও কি মাম্মা, তুমি ওখানে লুকোচুরি খেলছো কেন? পর্দা সহ নিচে পড়ে যায় শ্রেয়া। কোমরে ব্যথা পায় প্রচুর, কিন্তু শব্দ করে না। এই মেয়ে তাকে লোক সম্মুখে এইভাবে লজ্জা দিল। হায় রে লজ্জা। অর্পা পড়ে যাওয়ার শব্দ পেয়ে সাথে সাথে এসে শ্রেয়াকে উঠতে সাহায্য করলো। মিমি শ্রেয়াকে জিজ্ঞেস করলো, তোমার লেগেছে মাম্মা? না মা, লাগেনি। জবাবে বলল শ্রেয়া। মিমি এবার সবার উপর বিরক্ত। এসেছে প্রায় 45 মিনিট হবে। পাপা নিচে ফ্লোরে দেখছে। নানু আঁচল দিয়ে মুখ ঢেকে আছে। মাম্মাম লুকোচুরি খেলছে। অবুঝ মিমি আবারও বলল, আমরা শপিং করবো না পাপা? সৃষ্টি বেগম অবাক। এই মেয়ে বিয়ে ডেট ফিক্সড না করে শপিং? কিছু না বলে আর একটু অপেক্ষা করলো। এবার ফারাজ গলা খাঁকারি দিল, কিন্তু কিচ্ছু বলল না। অবশেষে ফারাজের বোনের দায়িত্ব পালন করলো রিমলি। বলল, আন্টি আমরা আসছিলাম ভাইজান আর শ্রেয়া আপুর বিয়ে নিয়ে কথা বলতে। আপনি গুরুজন হন, ভাইজান সোজা সাপটা কথা বলি ঠিক, কিন্তু নিজের বেলায় বোবা। তা তো নিজের চোখেই দেখেছেন। আমাদের সবার শ্রেয়া আপুকে পছন্দ, ভাইজানের মনে ধরেছে খুব। ভ্যাবাচাকা খেলো ফারাজ। তার মনে ধরলো কখন? সে তো মেয়ের জন্য প্রস্তাব দিল। কি হচ্ছে কি? মেয়ের সাথে কি মেয়ের আয়ার মাথাও গেছে? শ্রেয়ার চোখ দুটো সূক্ষ্ম করে তাকালো। এই লোকের মনে ঢোকা এত সহজ পাত্র না। বানোয়াট কাহিনী গড়গড় করে বলার কি দরকার? সবাই তো সত্যি জানে। এদেরকে ফর্মালিটি না করলে হয় না। মিমি আবারও অবুঝের মতন করলো। মনে ধরে কিভাবে আন্টি? মনে কি হাত আছে? আমিও ধরবো। মামামকে আগে আমি পছন্দ করেছি, তাই আমি আগে মনে ধরবো। ফেসে গেল রিমলি। কি বলতে কি বলেছে নিজেই ভাবলো। কথা ঘোরাতে ঘোরাতে শ্রেয়ার মা বললেন, আমি সব কিছুই শুনেছি, অর্পা মা সব বলেছে। আমার কোনো আপত্তি নেই বাবা। আমি শুধু চাই আমার মেয়ে সুখে থাকুক। মৃত্যুর আগে ওর সুখ দেখতে চাই, আর কিছুই না। মায়ের মুখে মৃত্যুর কথা শুনে কষ্ট পেল শ্রেয়া। মিমি দেখলো এটা, বলল, দেখো নানু পচা কথা বলো না, মামাম কষ্ট পায়। আচ্ছা নানু বলবো না। তা বাবা, তোমরা নিজেরা একটি ডেট ঠিক করো। আমি আর কি, বৃদ্ধ মানুষ, তোমাদের পাশে থাকা ছাড়া উপায় নেই। সৃষ্টি বেগমের কথার পিঠে ফারাজ বলল, দেখুন, আমি চাই বিয়েটা পারিবারিকভাবে হোক। মিমি একটু অনুষ্ঠান চাই, তাই আমি সব দিক ভেবে যাচ্ছি বিয়েটা আশ্রমে হোক। এতে জনগণ আস্তে আস্তে জানবে। এখন লোকজন জানাজানি হলে আমাদের দুজনের লাইফ ড্যামেজ হবে। আর যেহেতু স্বাভাবিক বিয়ে, তাই কাল কেনাকাটা করে পরশু কাবিন সহ রেজিস্ট্রি করতে চাই। যদি আপনার আপত্তি না থাকে, আশা করি বুঝতে পেরেছেন। আমার কোনো আপত্তি নেই, শুভ কাজে দেরি না করাই ভালো। পরশু মাম্মাম পাপার বিয়ে।
বলেই লাফাতে লাগলো মিমি। সবাই আনন্দ করছে, অর্পা, রিমলি আরো সবাই মিষ্টি মুখ করলো। দরজার কোনায় দাঁড়িয়ে বেলুনের মতন ফুলতে লাগলো শিহাবের মা। এটা কি হলো? তার হাত থেকে রত্ন হাওয়া? আজকাল চোখের সামনে দেখা দীর্ঘদিনের এত ভালো মেয়ে পাওয়া খুব দায়। মেয়ে তো তুমি মারলে পাওয়া যায়, কিন্তু অবুঝ কর্মঠ সহজ সরল মেয়ে পাওয়া যায় না। শ্রেয়াকে নিজের মতন 16 আনা ভাবতেন তিনি। তার শিহাব জানলে মনের ভেতর বেদনার গিটার বাজাবে। শিহাব আগেও একবার ছ্যাঁকা খেয়েছিল, সারাদিন গিটার নিয়ে গাইতো, টুট গায়ে দিল টুট গায়ে হাম তেরি মোহাব্বত মে। গাইতে গাইতে তো দেওয়ালের সাথে কপালে বাড়ি খেয়েছিল। কত বড় এক আলুর চাকা হয়েছিল। কি বিশ্রী দেখাচ্ছিল ছেলেকে। কল্পনা থেকে বেরিয়ে এলো শিহাবের মা। না, আমার ছেলের কপালে আমি দ্বিতীয়বার আলুর চাটা পড়তে দেব না। দরকার হয় আলুর চাকা ফারাজের হবে, বড়লোক মানুষ, ট্রিটমেন্ট করাতে পারবে। বা হাত ঘষলে ডান হাত দিয়ে মেয়ে আনতে পারবে। শিহাবের মায়ের ভাবনার মাঝে শিহাব ও তার বাবা আসলো। শিহাবের বাবা স্ত্রীকে এভাবে রোবটের মতন দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি গো, এইখানে দাঁড়িয়ে কেন? কিভাবে বিয়ে ভাঙবো সেটাই ভাবছি। কি বলে তুমি? ও কিছু না, চলো ভিতরে।